নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনারা শুনতে চলেছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মায়া মৃগের মৃগয়া দ্বিতীয় পর্ব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বইকালে নবতারা বসে বসে কুটনো করছে। চাকর এসে বলল, এই এই একান পাহাড়ওয়ালা চাকর আমার এই চিঠিখানা দিয়ে গেল। নবতারা দেখলে তারই চিঠি। প্রশান্তের লেখা চিঠিখানা পড়তে লাগলো। প্রিয় নবতারা, কাজের চাপে গতকাল তোমাকে একটা জরুরি কথা বলাই হয়নি। আজ রাতে জনাদশেক বন্ধুকে আহারের জন্য নিমন্ত্রণ করেছি। আমাকে এখন হঠাৎই মোহনপুর চলে যেতে হচ্ছে। বন্ধুদের সে খবরটা জানিয়ে যাওয়ার সময় পর্যন্ত পেলাম না। সন্ধ্যের সময় তারা নিশ্চয়ই আমার বাড়িতে আসবেন। তুমি তাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। যারা নিমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যে উপেনবাবু আছেন। তার নাম তুমি আমার মুখে নিশ্চয়ই শুনেছ। তিনি আমার দেশের লোক, বয়সেও প্রবীণ। তার সামনে তোমার লজ্জা করার দরকার নেই। আমার অনুপস্থিতির কারণ তাকে বলো। আমার অবর্তমানে তিনি যেন বন্ধুদের ভার নেন। আমি রাত 8টার ট্রেনে কলকাতায় ফিরব, সুতরাং বন্ধুদের সঙ্গে দেখা আমার হবেই। আর একটা কথা, দিনু ডাকাত শাসিয়েছে সে আমার বাড়িতে নিমন্ত্রণের খাওয়া খাবে। দিনু কিন্তু মহাধূর্ত। এই ফাঁকে সেও যেন আমার বাড়িতে ঢুকে পড়ে তোমাকে ভোগা দিয়ে না যায়। বাড়িতে পাহারা দেওয়ার জন্য সন্ধ্যের সময় 2জন পাহারাওয়ালার ব্যবস্থা করে গেলাম। ইতি, প্রশান্ত। চিঠি পড়ে নবতারা ব্যস্ত হয়ে ডাকলে, ও বেহারি, শিগগির গোপালের মাকে ডাক। বেহারি ও গোপালের মা দাস ও দাসী। বেহারি বললে, কি লেখা আছে মা চিঠিখানাতে? লেখা আছে আমার মাথা আর মুন্ডু। বাবুর আজ ভোজ দেওয়ার শখ হয়েছে, অথচ নিজে হাজির থাকবেন না। ভোজ? কিসের ভোজ? ভূত ভোজন রে, ভূত ভোজন। বাড়িতে আজ 10 ভূতের পাত পাততে হবে। ডাক ডাক, গোপালের মাকে ডাক। বেশি করে বাটনা বাটুক, 2টো উনুনে আগুন দিক। তুই বাজারে ছোট, বেলা 4:30 বেজেছে। সন্ধে আর কার নাম। নবতারা তাড়াতাড়ি করে কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো ঝি চাকরকে বকে, কখনো ছেলেমেয়ের পিঠে চড় চাপড় বসিয়ে দেয়, কখনো রান্নাঘরে ঢুকে তরকারি জল মরে গেল কিনা দেখে আসে, এবং কখনো প্রশান্তের উদ্দেশ্যে এমন সব মত প্রকাশ করে যা স্বামী দেবতার পক্ষে বিশেষ গৌরবজনক নয়। সে একাই 100 হয়ে বাঁধিয়ে তুলতে যেন একটা রসাতল কাণ্ড। সন্ধ্যার মুখে সর্বাঙ্গে এলেন উপেনবাবু। নবতারা আত্মপ্রকাশের আগে দরজার ফাঁকে উঁকি মেরে দেখে নিলে লোকটিকে দেখে লজ্জা করা উচিত কিনা। বুড়ো সুড়ো মানুষ, বয়স বোধহয় 60 পার হয়েছে। এক মাথা পাকা চুল, গোঁপ দাড়ি সাদা, চোখ মুখ শিশুর মতন সরল, হাসি খুশিতে ভরা। তখন সামনে বেরিয়ে নমস্কার করে নবতারা বললে, বাবা, বড় মুশকিলে পড়েছি। কেন বৌমা? লোক নেমন্তন্ন করে উনি চলে গিয়েছেন বিদেশে। এই খানিক আগে খবর পেয়েছি। এখন আমি একলা কেমন করে সব দিক সামলাই বলুন দেখি। ও প্রশান্ত ওই রকমই আলা বলা মানুষ। তা সে কি আজকে আর আসবে না? আসবেন রাত 8টার পরে। এতক্ষণ ওর বন্ধুদের দেখাশোনা করতে হবে আপনাকেই। দেখবো বই কি বৌমা, সবই দেখবো। প্রশান্ত তো আমার পর নয়। তা রান্নার ব্যবস্থা হয়েছে তো? ব্যবস্থা তো হয়েছে, কিন্তু রাঁধতে হবে তো আমাকেই। তোমাকে? কেন, বামুন ঠাকুর আসেনি নাকি? উনি বামুন রাখতে চান না, বলেন যা তার হাতে নাকি খেতে ঘেন্না করে। তাই নাকি? তাহলে তো এতগুলো লোককে নেমন্তন্ন করা প্রশান্তর একেবারেই উচিত হয়নি।
উপেনবাবু সহানুভূতি প্রকাশ করতেই নবতারার বাঁধ ভেঙে গেল। গলার আওয়াজ যথাসম্ভব করুণ করে তিনি বললেন, বলুন তো বাবা, কত বড় অন্যায়! নিত্যি নিত্যি হাতা খুন্তি নাড়তে নাড়তেই জীবনটা বয়ে গেল, তার ওপর মাঝে মাঝে এইসব অত্যাচার, কত আর সই। তা তুমি কিছু ভেবো না মা, আমি যখন এসে পড়েছি একবার, তখন সব ব্যবস্থা হয়ে যাবে। এখন বলো তো দেখি মা, রান্নার কি কি আয়োজন হয়েছে? বেশি কিছু করবার নেই, ওই লুচি, বেগুন ভাজা, আলুর দম, মাছের কালিয়া, মাংস আর চাটনি হলেই চলবে তো? খুব চলবে মা, খুব চলবে। বাজার থেকে দই, রাবড়ি আর কিছু খাবারও আনিয়ে নেব। ব্যাস 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 ব্যাস, এ তো রাজভোগ। এখন শোনো বৌমা, ময়দায় ঠাসা লুচি বেলা আর মাংস রান্নার ভার আমি নিচ্ছি। দু হাতে কাজ এগোবে খুব তাড়াতাড়ি। সে কি বাবা, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না। পাগলি মেয়ে, এ আবার কষ্ট কিসের? রাঁধতে আমি ভালোই বাসি। তুমি যদি আমাকে পর ভাবো, তাহলে আমি খুব দুঃখিত হব। প্রশান্ত যে আমার ছোট ভাইয়ের সমান। উপেনবাবু তখনই উপরের জামাটা খুলে ফেলে রান্নাঘরে ঢুকে কাজে মেতে গেলেন বিপুল উৎসাহে। কাজ করতে করতে তার মুখ চলতে লাগলো অশান্তভাবে। প্রশান্তের ছেলেবেলার গল্প, নিজের অবিবাহিত জীবনের গল্প এবং আরও নানা জাতীয় গল্পের দ্বারা তিনি আসর এমন জমিয়ে তুললেন যে নবতারার মনে হলো তিনি যেন তার কতদিনের আপনার লোক। 8টার আগেই বন্ধুরা সব একে একে এসে হাজির হলেন। নবতারা বাড়ির ভেতর থেকেই শুনতে পেলে বৈঠকখানায় গিয়ে উপেনবাবু সকলকে বলছেন, প্রশান্ত একটু পরে ফিরে আসবে, ততক্ষণ তোমরা নিজেরাই গল্প গুজব করো, তাস দাবা পাশা খেলো, পান তামাক খাও। দুজন পাহারাওয়ালা বৈঠকখানার দরজার কাছে বসেছিল। বাড়ির ভেতরে এসে উপেনবাবু বললেন, বাড়িতে আবার এই লাল পাগড়ি কেন বৌমা? ওই দিনু ডাকাতের ভয়ে, সে নাকি জোর করে আমাদের বাড়িতে খেতে চায়। জোর করে খেতে চায় তার মানে কি? এ কি তার বাবার বাড়ি নাকি? তার বাবার বাড়িতে সে কি করে জানি না বাবা, কিন্তু পরের বাড়িতে হানা দেওয়াই তো তার পেশা। গোটা বাংলাদেশ উচ্ছন্নে যেতে বসেছে, যেখানেই যায় সেখানেই শুনি দিনু সুখ্যাতি। একটা চোরকে নিয়ে এত বাড়াবাড়ি আর ভালো লাগে না। তা বাবা, দিনু বোধহয় আসলে মন্দ লোক নয়, দাতা কর্ণের মতন তার প্রাণ। তার দয়ায় এই অভাবের দিনে হাজার হাজার দুঃখীর অন্ন বস্ত্রের দুঃখ দূর হচ্ছে। যা ধন তার ধন নয়, ন্যাপায় মারে দই। কার টাকা আর দান করে নাম কিনছে কি? পরের টাকায় ওই রকম অনেকেই পোদ্দারি করতে পারে। তা যাই বলুন বাবা, দিনু ধরা পড়লে আমি তো খুশি হব না। কথাটা বোধ করি উপেনবাবুর মনের মতন হলো না। তিনি উত্তর না দিয়ে বেলুন ও চাকি নিয়ে লুচি বেলতে বসলেন। ঘড়িতে রাত 9:30 বাজল। রান্না বান্নার কাজ চুকল। উপেনবাবু বললেন, কই বৌমা, প্রশান্ত তো এখনো এলো না। দেখেছেন তো বাবা, পুলিশের বউ হওয়ার এই সুখ, ওর কি আক্কেল বলে পদার্থ আছে? হরকলি হয়ে গেল। খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে যে, তবে এই বেলা সকলকে খাইয়ে দিই, কি বলো? সেই কথাই ভালো, ওর জন্য বসে থাকলে রাত কাবার হয়ে যেতে পারে। খাওয়া দাওয়া শেষ হলো 10:30টায়। বন্ধুরা প্রশান্তের জন্য আরও ঘণ্টাখানেক অপেক্ষা করে একে একে বিদায় নিলে। প্রশান্ত ফিরে এলো রাত 12:30টায়। তার জামা কাপড় ধুলি ধূসরিত, মুখে চোখে শান্তির অভাব। নবতারা তার জন্যে তখনও জেগে বসেছিল। আমার মতন দাসী পেয়েছিলে বলে এই জন্মে বেঁচে গেলে, প্রভু তোমার পায়ে গড় করি।
সারাদিন গাধার খাটনির পরে ঘরে ফিরে এই অভাবিত অভ্যর্থনায় ভড়কে গেল প্রশান্ত। কিছুই বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হ্যাঁ গা, তোমার কবে বুদ্ধি হবে? নিজের সংসারের জ্বালায় নিজেই জ্বলে পুড়ে মরি, আর তার উপরে আবার উটকো আপদ। নবতারা, ভূমিকা রাখো, আসল কথাটা বলো। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সব জেনে শুনে আবার ন্যাকা সাজা হচ্ছে। তুমি জানো না কিছু? ভাগ্যিস উপেন বাবু ছিলেন। বাধা দিয়ে প্রশান্ত বললে, উপেন বাবু? কে উপেন বাবু? উপেন বাবু গো, উপেন বাবু, তোমার দেশের লোক উপেন বাবু। উপেন বলে কোনো লোক আমাদের দেশে জন্মায়নি। ব্যঙ্গ ভরে একখানা কাগজ বের করে নবতারা বললে, এইবারে বলো, এ চিঠিখানাও তুমি লেখনি? পত্রখানি পড়তে পড়তে প্রশান্তের চোখ ক্রমেই বেশি বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। পাড় সাঙ্গ করে মাথায় হাত দিয়ে সে ধূপ করে একখানা চেয়ারের উপরে বসে পড়ে। ক্ষীণ স্বরে বললে, এক গিলাস জল দাও গিন্নি। প্রশান্তের অবস্থা দেখে নবতারা ভাবলে তার স্বামী বোধহয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে তাড়াতাড়ি জল এনে দিলে। জলপান করে প্রশান্ত বললে, তাহলে তারা এসেছিল? শুধু এসেছে, পেট ভরে খেয়ে গিয়েছে। বাবা, তোমার এক একটি বন্ধুর পেট এক একটি ধামার মতো। তা কানায় কানায় ভর্তি করা চারটিখানি কথা নয়। বেদনা বিকৃত মুখে ক্লিষ্ট কণ্ঠে প্রশান্ত বললে, থামো নবতারা, থামো। তোমার মুখে যত শুনছি আমার বুক তত ধড়ফড় করছে। আপাতত আর কিছু শোনার ইচ্ছে আমার নেই। তোমার কি হলো বলো তো? হঠাৎ প্রশান্তের চোখ গেল টেবিলের দিকে। আবার সেখানে পড়ে আছে একখানা নীল রঙের বড় খাম। কম্পিত হস্তে চিঠি বের করে প্রশান্ত পড়লে, শ্রীমান প্রশান্ত মজুমদার, সমীপেশু। ভায়া, নবতারা ঠাকুরানীর করকমল থেকে যে পত্রখানি তুমি পেয়েছ, ওটি আমার বিশ্রী হস্তে জন্মগ্রহণ করেনি। ওখানির ভাষা আমার, কিন্তু হস্তাক্ষরের জন্য বাহাদুরি দাবি করতে পারে আমারই এক জালিয়াত বন্ধু। মোহনপুরে অন্ন বস্ত্র অর্থ বিতরিত হয়েছে আমারই নামে, চুনিচাঁদ মানিকচাঁদের অনিচ্ছাকৃত দানের ফলে। কিন্তু ওখানে যে আমি উপস্থিত থাকবো, পুলিশের কাছে এই মিথ্যা খবর পাঠানোর ব্যবস্থা করেছিলাম আমি নিজেই। জানতাম রাহু কখনোই চাঁদকে গ্রাস করবার লোভ ছাড়তে পারবে না। মোহনপুর থেকে কলকাতা ফেরার ট্রেন আছে একটি মাত্র। তুমি যে রাতে 12টার আগে কলকাতা ফিরতে পারবে না, সে বিষয়ে আমি একদম নিশ্চিন্ত ছিলাম। আজ দুজন পাহারাওয়ালা তোমার বাড়িতে এসেছিল নবতারার বিশ্বাসকে দৃঢ়তর করবার জন্য। তাদের সন্ধান পেলে গ্রেপ্তার করো, আমার কোনো আপত্তি নেই। মোহনপুরে যাত্রা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। না হলে তোমার বাড়িতে না নিমন্ত্রণেও স্বয়মাহুত অতিথি হবার সৌভাগ্য লাভ করতে পারতাম না। নবতারা ঠাকুরানী হচ্ছেন স্ত্রী রত্ন। দিনু ডাকাত সম্বন্ধে শ্রীমতীর কি উচ্চ ধারণা। তার শ্রীহস্তের আলুদ্দম এবং কালিয়া কি সুমধুর। তার শ্রীমুখে সদালাপ কি চিত্তাকর্ষক। আমার রন্ধিত মাংসের কোরমার অবশিষ্টাংশ ভাগ তোমার জন্য রেখে গেলাম কৃপা পরবশত। যদি ভালো লাগে তাহলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আমাকে জানিও। আরও একদিন না হয় সহস্তে রেধে তোমাকে খাইয়ে আসবো। অলমতি বিস্তরণে, উপেন বাবু বা দীনবন্ধু। বৈঠকখানা থেকে অরুণ চেঁচিয়ে বললে, শ্রীধর, মুচিটাকে ডাকো তো। শ্রীধর মুচি ডেকে আনলে। অরুণ বললে, ওরে, এই জুতো জোড়ার তলায় হাফসুল বসিয়ে দিতে কত নিবি? জুতো পরীক্ষা করে দেখে মুচি বললে, 1 টাকা। 1 টাকা? বলিস কি রে? চামড়ার দাম ভারী চড়েছে হুজুর। যা যা, 12 আনা হয় তো করে দিয়ে যা।
মুচি নারাজ হয়ে বাড়ি থেকে একবারে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো। বলল, দিন দিন, এখনো বউনি হয়নি, জুতো দিন। বৈঠকখানায় দরজার সামনে সে জুতো নিয়ে কাজে নিযুক্ত হলো। এমন সময় প্রশান্তের প্রবেশ। অরুণ বললে, কি ব্যাপার? আবার দিনু ডাকাত আমার বাড়িতে এসে লুকায়নি তো? প্রশান্ত একখানা চেয়ারের উপরে দেহভার অর্পণ করে বললে, আজ এসেছি আপনার খোঁজে। আমি কোনো অপরাধ করিনি তো? আপনি কোনো অপরাধ করেছেন কিনা জানি না, যদি করে থাকেন তার সরাসরি প্রমাণ অবশ্য আমার হাতে নেই। কথাটা একটু বেসুরো হলো নাকি? মশাই, আমরা হচ্ছে পুলিশ, সুর বেসুরের হেরফের বুঝি না। বেশ, তবে বেসুরো কথাই বলুন। তীক্ষ্ণ নেত্রে অরুণের মুখের পানে তাকিয়ে প্রশান্ত বললে, বরুণ বলে কাউকে আপনি চেনেন? অরুণ ভ্রু কুঁচকে সচকিত স্বরে বললে, বরুণ? হ্যাঁ, বরুণকে আপনি চেনেন না? চিনি। তার সঙ্গে কবে থেকে আপনার আলাপ? ছেলেবেলা থেকে। আপনাদের জন্ম একই গ্রামে? হ্যাঁ। এমএ পর্যন্ত আপনারা একসঙ্গে পড়েছেন? হ্যাঁ। তারপর? বরুণ বহুত দিন নিরুদ্দেশ হয়েছে। কথাটা বোধ হয় ঠিক বললেন না। কেন? কারণ আপনি জানেন বরুণ এখন নিরুদ্দেশ নয়। তবে? সে আবার ফিরে এসেছে। তার কথা আর কি জানেন? বরুণের নতুন নাম দীনবন্ধু। এত খবর যখন রাখেন, আমাকে প্রশ্ন করে মুখ ব্যথা করছেন কেন? দেখছি আপনি সত্যিটা অস্বীকার করেন কিনা। কি ভয়ে অস্বীকার করব? পুলিশের ভয়ে? পুলিশকে ভয় করবে অপরাধীরা, আমি অপরাধী নই। কিন্তু দিনু ডাকাত আপনার বন্ধু যে। দিনু চুরি করলে পুলিশ কি আমাকে গ্রেপ্তার করতে পারে? নিশ্চয়ই পারে। সহচর হলে তো অবশ্যই পারে। না, পারে না। আমি বরুণের বন্ধু, দিনু ডাকাতের সহচর নই। দিনু এ বাড়িতে লুকিয়ে থেকে পুলিশকে ফাঁকি দেয়। হ্যাঁ, আমার অজান্তে। আচ্ছা, তার কোনো প্রমাণ দিতে পারবেন? আমার অজান্তে আমার বাড়িতে হয়তো অনেক বিছে সাপ লুকিয়ে আছে। তারা কেউ আপনাকে কামড়ালে কি আমি দায়ী হব? অরুণবাবু, উপমা দেবেন না। উপমায় কোনো কিছু প্রমাণিত হয় না। প্রশান্তবাবু, অনুমানও প্রমাণ নয়। অনুমান আদালতে টেকে না। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমার কাছে কিছুই স্বীকার করবেন না। স্বীকার? আমি কি আসামি যে অপরাধ স্বীকার করব? না, এখনও আপনি আসামি নন, কিন্তু হতে কতক্ষণ? প্রশান্তবাবু, বারবার আমাকে ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবেন না। এতক্ষণে আপনি স্বীকার করলেন যে আপনার কাছে আদায় করার মতো কিছু থাকতেও পারে। আপনার কথা শুনে হাসি পায়। আপনার অবস্থা জলমগ্ন লোকের মতো, খড় ধরে বাঁচার চেষ্টা করছেন। অর্থাৎ? লোকে যেমন আসল শত্রুকে না পেলে তার খড়ের মূর্তি গড়ে পুড়িয়ে মনের ঝাল ঝাড়ে, আপনিও তেমনই দীনবন্ধুকে না পেয়ে তার বদলে একটা নকল বলির পশু খুঁজছেন। নইলে পুজোর লগ্ন উত্তীর্ণ হয়ে যায়। চমৎকার। প্রশান্তের মুখ লাল হয়ে উঠল। অরুণ তার যথার্থ দুর্বল স্থানে আঘাত করেছে। গম্ভীর স্বরে সে বললে, আমি দীনবন্ধুর ঠিকানাটা চাই। কার কাছে? আপনার কাছে। অরুণ হো হো করে হেসে উঠে বললে, প্রশান্তবাবু, আমি দীনবন্ধুর ঠিকানা আপনাকে দিতে পারি। পারেন? বেশ, দিন তবে। কিন্তু এক শর্তে। কি সেই শর্ত? আগে আপনাকেও দিতে হবে একটি ঠিকানা। কার ঠিকানা? কালবৈশাখীর। মানে? কালবৈশাখী হচ্ছে দীনবন্ধুর মতো, সকলকে ত্রস্ত করে অচম্ভিতে তার আবির্ভাব, চারিদিকে তোলপাড় করে অচম্ভিতে তার অন্তর্ধান। সে কোথা থেকে আসে, সে কোথায় চলে যায়? প্রশান্তবাবু, আমাকে কালবৈশাখীর ঠিকানা দিন। প্রশান্ত আরও বেশি গম্ভীর স্বরে বললে, আপনি সাহিত্যিক, তাই কবিত্ব প্রকাশ করছেন। কিন্তু পুলিশ কবিত্ব বোঝে না, বোঝে খালি কর্তব্য। বেনবনে মুক্ত কেন ছড়াচ্ছেন?
লোকে মুদির দোকানে যায় চাল ডাল আর ময়রার দোকানে যায় মন্ডা কিনতে। আপনি এসছেন সাহিত্যিকের কাছে। কবিত্ব ছাড়া এখানে আর কিছুই মেলে না। রুচি না হয় পথ দেখুন। মাটির উপরে ঠক ঠক শব্দে লাঠি ঠুকে প্রশান্ত বললে, আমি দিনু ডাকাতের ঠিকানাটা চাই। পাশের টেবিলে পটাশ করে চড় মেরে অরুণ উত্তপ্ত কণ্ঠে বললে, জানি না জানি না জানি না, কতবার এক কথা বলবো? আপনার অসভ্যতা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর আমি সহ্য করব না। তাহলে আপনাকে আমি গ্রেপ্তার করব। তাহলে আপনাকে আমি বাধা দেব। বাধা দেবেন? নিশ্চয়ই। আমার নামের ওয়ারেন্ট কোথায়? আরে ওয়ারেন্ট আনতে কতক্ষণ? আগে আনুন, তারপর কথা। বলেই অরুণ একখানা খবরের কাগজ নিয়ে মুখের সামনে তুলে ধরলে। প্রশান্ত বুঝলে মৌখিক তর্জন গর্জনে ভয় পাওয়ার ছেলে অরুণ নয়, কিন্তু সে হচ্ছে পুলিশ। তার তুনে ভিন্ন রকম বানের অভাব নেই। একটুখানি চুপ করে থেকে সে আর এক দিক দিয়ে আক্রমণের চেষ্টা করলে। কণ্ঠস্বরে মধু মাখিয়ে ততোধিক মিষ্টি হাসি হাসতে হাসতে প্রশান্ত ধীরে ধীরে ডাকলে, অরুণবাবু। কিন্তু অরুণ বিগলিত হল না। নীরবে কাগজের হরফগুলোর উপর চোখ বুলিয়ে যেতে লাগল। প্রশান্ত কিংকর্তব্য বিমূঢ়ের মতন এদিকে ওদিকে তাকাতে লাগল। হঠাৎ যা চোখে পড়ল পাশের টেবিলের উপরে। সেখানে পড়ে আছে ভীষণ রূপে পরিচিত নীল রঙের একখানা কার্ড। প্রশান্ত টেবিলের উপর থেকে কার্ডখানা তুলে নিল ঠিক যেন ছোঁ মেরে, কিন্তু কার্ডের উপরে দৃষ্টিপাত করেই তার চক্ষু স্থির হয়ে গেল। তাতে লাল কালির লেখা, প্রশান্ত, নির্দোষ অরুণকে যেদিন গ্রেপ্তার করবে সেদিনই তোমার মৃত্যুদিন। তুমি জানো আমি দীনবন্ধু। আমার যে কথা সেই কাজ। কেল্লার ভেতরে লুকোলেও তুমি মরবে। প্রশান্ত মরার মতন সাদা মুখে তড়াক করে উঠে দাঁড়ালো। ধাঁ করে রিভলভার বের করে ঘরের চারিদিকে তাকাতে লাগলো উদ্ভ্রান্তের মতো, কিন্তু ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তি নেই। অকস্মাৎ প্রশান্তের এই যুদ্ধবেশ দেখে অরুণ বিস্মিত হয়ে বললে, ব্যাপার কি? প্রশান্ত কার্ডখানা অরুণের চোখের সামনে ধরলে। লেখা পড়ে অরুণ হতভম্বের মতন বললে, আশ্চর্য, কার্ডের কালি এখনো কাঁচা, কথাগুলো এইমাত্র লেখা হয়েছে। কর্কশ স্বরে প্রশান্ত বললে, এতেই কি এটা প্রমাণ হয় না দিনু ডাকাত এই বাড়িতেই আছে? ঘরের উত্তর কোণ থেকে আওয়াজ এলো, কেবল এই বাড়িতেই নয়, ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে। প্রশান্ত দুই হাত উঁচু থেকে একটা লাফ মারলে। উত্তর কোণে জনপ্রাণী নেই। অরুণ একেবারে থ। এবার শোনা গেল, করে একটা সুদীর্ঘ অট্টহাস্য। হাসির আওয়াজটা ঘরের ভিতরে প্রশান্তের চারিদিকে বেড়ে বেড়ে ঘুরে আবার থেমে গেল। প্রশান্তের সর্বাঙ্গে দিল কাঁটা। দিনু ডাকাত কি অদৃশ্য মানুষ? সে কি ভুতুরে মন্ত্র জানে? সে কি হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশিয়ে থাকে? প্রশান্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা করলে না। পদে পদে চমকাতে চমকাতে দৌড় মেরে একেবারে রাস্তায় গিয়ে পড়ল। কিন্তু রাস্তাতেও কে তার কানের কাছে অদৃশ্য মুখ এনে বললে, খুন করব, খুন করব, আমি তোকে খুন করব। প্রশান্ত এবার দৌড়াতে লাগলো ঘন্টায় 15 মাইল বেগে। অরুণ স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবলে হয় সে কোনো আজগুবি দুঃস্বপ্ন লোকে বাস করছে, নয় পুরোপুরি পাগল হয়ে গেছে। হঠাৎ তার কানের কাছে মুখ এনে কে যেন কোমল স্বরে বললে, ভাই অরুণ। অরুণ সচমকে ফিরে দেখলে কেউ কোথাও নেই, অথচ সে হলপ করে বলতে পারে এইমাত্র তার পাশে দাঁড়িয়ে কথা কয়েছে বরুণ নিজে। এমন সময় শ্রীধর ঘরে ঢুকলে। বরদাকে আবিষ্কার করবার জন্যে মহাবিস্মিত শ্রীধর চোরকির মতন ঘরময় ঘুরতে লাগলো, কিন্তু কেউ কোথাও নেই। শ্রীধর, তোমার হামুকটা বন্ধ করো। আমাকেও দেখতে পাবে না, আমি প্রেতাত্মা। পর মুহূর্তে দুই চক্ষু কপালে তুলে শ্রীধর ঘরের ভিতর থেকে অদৃশ্য হল। রোমাঞ্চিত দেহে অরুণ কাঠের পুতুলের মতন বসে বসে ভাবতে লাগলো, তবে কি
এই কথাই ঠিক। বরুণ কি হঠাৎ মারা পড়েছে? এখানে এসেছে তার প্রেতাত্মা। তাহলে প্রেততত্ত্ববিদদের কথা সত্য, মৃত্যুর পরেও দেহহীন আত্মার অস্তিত্ব থাকে। এমন সময় ঘরের বাইরে থেকে মুচি ডাকলে, জুতো হয়ে গেছে বাবুজি। অরুণের তখন উঠবার ক্ষমতা ছিল না। সে ক্ষীণ স্বরে বললে, জুতো এখানে নিয়ে এসো। মুচি এগিয়ে এসে তার হাতে জুতো জোড়া দিলে। তারপর সামনে চেয়ারের উপরে বেশ আরাম করে বসে বললে, অরুণ ভাবলে আজ কি পৃথিবীটা উল্টে গেছে। অনুপস্থিত লোক চিঠি নিয়ে আসে, অদৃশ্য মানুষ কথা কয়, মুচি মস্ত বড় বাবু সাহেবের মতো ড্রয়িং রুমের গদি মোড়া চেয়ারের উপরে বসে পড়ে। কিন্তু শেষোক্ত দৃশ্যটা হজম করা সত্যিই শক্ত। অরুণ রাগে কাঁপতে কাঁপতে বললে, তবে রে পাজি ছুচো, আমার সাথে বেয়াদবি! ওঠ, এখনই ঘর থেকে বেরো, নাহলে জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো। মুচি দাঁত বার করে হাসতে হাসতে বললে, বাবুজি, জুতো মেরে জুতো ছিঁড়লে আমি কিন্তু আর মেরামত করতে পারবো না। হ্যাঁ, এ তো বরুণের কণ্ঠস্বর, কিন্তু কথাগুলো বেরোলো মুচির মুখ দিয়েই। বিস্ফারিত চোখে অরুণ মুচির চোখের পানে তাকিয়ে রইল। নিজের চোখ ও কানকেও আর বিশ্বাস করতে পারলে না। মুচি বললে, অরুণ, তুমি কি এখন আমাকে চিনতে পারছো না? আমি বরুণ। মুচির বেশে? এটা আমার ছদ্মবেশ। কিন্তু তোমার গায়ের রং কালো কেন? শিল্পীর সুদক্ষ তুলি চালনায়। আর ওই ফুলো ফুলো গাল? ও, দুই গালের ভেতরে দুদিকে দুখানা রবারের খণ্ড আছে। রগের পাশে এই যে মস্ত আপটা দেখছো, এটাও কৃত্রিম। তুমি জুতো সেলাই করতেও জানো দেখছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানি। আরে বাবা, আমি কি ঘাস কাটবার জন্য 8 বছর ব্যাপী অজ্ঞাতবাসে গিয়েছিলাম? এতক্ষণে সব বুঝলাম। কিন্তু তুমি তো আমার সম্মুখে বসেই এক মনে জুতো সেলাই করছিলে। তবে তোমার হাতে লেখা নীলরঙা কাঠখানা টেবিলের উপর এলো কেমন করে? ম্যাজিকের মহিমায়। ধ্যাৎ, আরে সত্যি বলছি, যখন তুমি খবরের কাগজের আড়ালে মুখ ঢোকালে আর প্রশান্ত উত্তেজিত হয়ে অন্যমনস্ক হয়ে পড়ল, কার্ডখানা আমি তখনই টেবিলের ওপরে ছুঁড়ে ফেলে দিলাম। আবার বাজে কথা! একখানা হালকা কার্ড দূর থেকে কখনো নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া যায়? আরে বলছি তো, ও হচ্ছে ম্যাজিক, অর্থাৎ হাতের কায়দা। রঙ্গমঞ্চে তুমি কখনোই কি সাহেব জাদুকরদের ম্যাজিক দেখনি? হাতের পাতলা একখানা তাস তারা অনেক দূরে নির্দিষ্ট জায়গায় যথেচ্ছভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অজ্ঞাতবাসে গিয়ে তুমি দেখছি সব জানতা লরেন্স হয়ে ফিরে এসছো। তোমাকে আর কিছু ব্যাখ্যা করতে হবে না। এবারে তোমার কণ্ঠস্বরের রহস্যটাও আন্দাজ করতে পারছি। মুখ টিপে হাসতে হাসতে বরুণ বললে, তাই নাকি? হ্যাঁ, এ আর কিছুই নয়, ভেন্ট্রিলোকুইজমের মহিমা। বাংলায় যাকে বলে দুরাগত শব্দানুকরণ। ঠিক। তোমার বুদ্ধি দেখছি বড্ড দেরিতে সচেতন হয়। কি করে বুঝবো ভাই? বরুণের রূপান্তর যে মুচি, এটা সহজে কার মাথায় ঢোকে? মুচির স্বরূপ ধরতে পারলে আমি আর কিছুতেই বিস্মিত হতাম না। বাহাদুর বরুণ, কি নিখুঁত ছদ্মবেশই ধারণ করেছ। কিন্তু এই ছদ্মবেশের কারণ কি? এমন সমস্ত জায়গায় যেতে হবে যেখানে এরকম ধরনের ছদ্মবেশ না থাকলে সুবিধা হয় না। আমি এখন গোটা কলকাতা শহরের পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াতে চলেছি। আমার কাজ হচ্ছে এখন শহরের নাড়ি পরীক্ষা করা। আজ আর এর থেকে বেশি কিছু বলবো না। কিন্তু তুমি আজ আমার বিপদের মাত্রা বাড়িয়ে দিয়ে গেলে। কেন? প্রশান্ত একে আমাদের পূর্ব ইতিহাস জানতে পেরেছে, তার উপরে আমার বাড়িতে আজ যে অভিনয়টা হয়ে গেল, সে নিশ্চয়ই মনে করবে আমি হচ্ছি তোমার সহকারী। হয়তো কালই আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবে। বৈধ কারণ দেখাতে না পারলে গ্রেপ্তারি পরোয়ানা বার করা যায় না। আজ এখানে সে কী প্রমাণ পেয়েছে? দিনু ডাকাত নেই, অথচ সে নিজে এসে চিঠি লিখে সামনে রাখে। অদৃশ্য দিনু ডাকাত কথা কইতে কইতে পলাতক গোয়েন্দার পেছনে তাড়া করে। এইসব কি আইনে আদৌ গ্রাহ্য হবে প্রমাণ হিসেবে? বিশেষত প্রশান্তের ধাত আমি জানি। এই সমস্ত আজগুবি গল্প বলে নিজের ভীরুতা আর বোকামি জাহির করে কখনোই সে হাস্যাস্পদ হতে রাজি হবে না। সব চেপে যাবে। থাক, এই সমস্ত বাজে কথা থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। অরুণ দাঁড়িয়ে উঠে দুঃখিতভাবে বললে, ভাই বলুন,
আর কতদিন তুমি এমন সমাজ ছাড়া ভবঘুরে জীবনযাপন করবে? বরুণ চলে যেতে যেতে মুখ ফিরিয়ে পূর্ণ কণ্ঠে বলে গেল, যতদিন না দরিদ্র নারায়ণের শূন্য ভাণ্ডারে মা লক্ষ্মী আবার ঝাঁপিয়ে নিয়ে এসে দাঁড়ান। অরুণ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাগজ নিয়ে বসল। মিনিট 10 পরে হঠাৎ তার বাড়ির সামনে মোটর দাঁড়ানোর শব্দ হলো। তারপরেই বাড়ির ভেতরে হন্তদন্তের মতো এসে ঢুকলো প্রশান্ত এবং এক দল পাহারাওয়ালা। অরুণ ভাবলে প্রশান্ত এসেছে তাকে গ্রেপ্তার করতে। প্রশান্ত কিন্তু এসেই চেঁচিয়ে উঠল, মুচি মুচি, আরে সেই মুচি বেটা কোথায় পালালে? ব্যাপারখানা খানিক আন্দাজ করে অরুণ মনে মনে হেসে বললে, মুচি জুতো সেলাই করে চলে গেছে। হায় হায়, চলে গিয়েছে? কতক্ষণ চলে গিয়েছে? মিনিট 15 আগে। প্রশান্ত প্রায় ধমক দিয়ে বলে উঠল, কেন তাকে চলে যেতে দিলেন? কাজ শেষ হয়ে গেলে কে আবার মুচিকে ধরে রাখে? সে মুচি না ঘেঁচু, সেই বেটাই তো দিনু ডাকাত। অরুণ অট্টহাস্য করে বললে, প্রশান্তবাবু আর লোক হাসাবেন না, বাড়ি যান। দিনু দিনু করে আপনার মাথা খারাপ হয়ে গেছে। মুচি, ধাঙর, হাঁড়ি, ডোম সকলের মধ্যেই দেখতে পান দিনু ডাকাতকে। গল্পে শুনেছিল কুমড়োর কথা ভাবতে ভাবতে কোনো লোক জগন্নাথ দেখতে গিয়েও রত্নবেদীর ওপর দেখেছিলেন কুমড়োকেই। আরে রাখুন তো মশাই আপনার গল্প, আমার মাথায় আগুন জ্বলছে আর উনি কিনা নিয়ে এলেন কুমড়ো আর জগন্নাথের রূপকথা। অমানসিক গলার আওয়াজ শুনে হঠাৎ ভরকে গিয়েছিলাম। এমন অবস্থায় কে না ভরকায় বলুন তো? তারপর বাসায় ফিরে একটু চিন্তা করতে বুঝতে পারলাম সবটাই হচ্ছে ছেলে ভুলোনো ভুয়ো ব্যাপার। মানুষ নেই অথচ কথা আছে, অদৃশ্য মানুষ, রামচন্দ্র। আসলে এ হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। মুচিটার দিকে তাচ্ছিল্য করে তাকায়নি, এ হচ্ছে তারই কাজ। আর যে মুচি ভেন্ট্রিলোকুইজমের সাহায্যে দিনু ডাকাত হয়ে ভয় দেখায়, সে নিজে দিনু ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো দলবল নিয়ে ছুটে এলুম আবার, কিন্তু আবার তাকে হারালুম, হাতে পেয়েও তাকে হারালুম। আপনার অনুমান সত্য কিনা জানি না, কিন্তু দেখছি আপনার স্বভাব হচ্ছে ছেড়ে দিয়ে তেড়ে ধরা। প্রশান্ত বললে, হায় রে, আমার যে মান বাঁচানো এখন দায় হয়ে উঠল। বড় সাহেবের কাছ থেকে জরুরি তলব এসেছে। প্রশান্তের বুক ঢিপ ঢিপ করতে লাগলো, কারণ দিন 3 আগে খবরের কাগজে মুচি এবং অদৃশ্য মানুষের কাহিনী বেরিয়ে জনসমাজে তার মাথা দস্তুর মতো হেঁট করে দিয়েছে। গল্পের নায়ক রূপে প্রশান্তের নাম ব্যবহার করা হয়নি, প্রশান্তের বদলে বসানো হয়েছে অশান্ত। কিন্তু এই অশান্তই যে প্রশান্ত, কারুর কথা বুঝতে বাকি থাকেনি। নিশ্চয়ই এ দিনু ডাকাতেরই নিজের কীর্তি। বারবার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এবং 7 ঘাটের জল খাইয়েও দিনু তাকে যতটা কাবু করতে না পেরেছে, কাগজে কাগজে ধারাবাহিকভাবে এইভাবে লেখনী বান ত্যাগ করে সে তাকে তারও চেয়ে ঢের বেশি আহত করে ফেলছে। একেবারে আধুনিক যুদ্ধরীতি, কেবল অস্ত্রে অস্ত্রে যুদ্ধ নয়, তার সঙ্গে রীতিমতো প্রপাগান্ডা ও বাক্য বন্দুকের যুদ্ধ। দিনু দেখছি তার ভাত না মেরে ছাড়বে না। আচ্ছা, দিনু চেহারা কেমন ধারা? দিনু তার এত বড় শত্রু, এতবার সে তার কাছাকাছি এসেছে, এমনকি কথাবার্তা পর্যন্ত কয়েছে, তবু সে তাকে একবারও ভালো করে দেখবার সুযোগ পায়নি। তবে তার চেহারায় কতকটা বর্ণনা পাওয়া গেছে বটে মানিকচাঁদের মুখে। সে বর্ণনায় প্রত্যেকটি কথা পরীক্ষার্থী ছাত্রের মতো সে মুখস্থ করে রেখেছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা চুল, চোখে নীল রঙের চশমা, গোঁপ আছে, আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি, গালে একটা বড় আঁচিল, রং উজ্জ্বল শ্যাম, মাথায় বোধহয় 6.5 ফুট উঁচু হবে, বেজায় চওড়া বুক। এটা তার আসল চেহারা না ছদ্মবেশ বলা শক্ত। ছদ্মবেশের ব্যাপারে দিনু যে কত বড় আর্টিস্ট, এই সেদিনে মুচিকে দেখেই প্রশান্ত সেটা ভালো করেই বুঝতে পেরেছে। ভাবতে ভাবতে সে পুলিশ অফিসে এসে পৌঁছালো।
তারপর বড় সাহেবের ঘরে গিয়ে ঢুকল যূপকাষ্ঠের নিকটস্থ ছাগবৎসের মতো। যা ভেবেছে তাই। বড় সাহেব প্রথমেই মুচি ও অদৃশ্য মানুষের কাহিনীর প্রসঙ্গ তুললেন। বললেন, প্রশান্ত, প্রশান্ত, তোমার আর দিনু ডাকাতের ব্যাপারটা ক্রমেই থিয়েটারি প্রহসনের মতো হয়ে উঠছে না? স্যার, গল্পটা অতিরঞ্জিত। কিন্তু কাল্পনিক তো নয়। গল্পে আমাকে খালি দুর্দশাগ্রস্ত ভীরু বোকা ভাঁড়ের মতন করে দেখানো হয়েছে, কিন্তু আমি যে একটু পরেই আসল রহস্যটা বুঝতে পেরে দিনুকে ধরবার জন্য আবার ঘটনাস্থলে হাজির হয়ে গিয়েছিলুম, তার তো কোনো উল্লেখ নেই। যাকে যাক ওই প্রসঙ্গ। তোমার দুর্দশার কথা নিয়ে আলোচনা করবার জন্য তোমাকে ডাকিনি। আমি এখনো তোমার উপর বিশ্বাস হারাইনি প্রশান্ত। জানি তুমি পরিশ্রমী, সুচতুর, সুযোগ্য একজন কর্মচারী, কিন্তু মুশকিল হচ্ছে এই দিনুর বুদ্ধি আর চাতুর্য তোমার চাইতে অনেক বেশি। প্রশান্ত কোল কুঁজো হয়ে পড়ে ভাবতে লাগলো, বড় সাহেব তার সুখ্যাতি করছেন না নিন্দা করছেন। বড় সাহেব বললেন, আচ্ছা আচ্ছা, ওই অরুণ লোকটাকে তোমার কি মনে হয়? ধরিবাজ স্যার, মহাধরিবাজ। অনেক কথাই জানে, কিন্তু কিছুই ভাঙে না। একেবারে পাকা বাঁশ, একটুও নয় না। ও দিনুর বাল্যকালের বন্ধু স্যার। আমি ওদের কাগজপত্র দেখেছি। 8 বছর অজ্ঞাতবাসের পর বরুণ যেদিন থেকে দীনবন্ধু নাম ধারণ করে ফিরে এসেছে, ওদের দুজনের মধ্যে আর তেমন ঘনিষ্ঠতা নেই। কিন্তু স্যার, দিনু এখনও মাঝে মাঝে অরুণের বাড়িতে যায়। হতে পারে, সেটা বাল্য বন্ধুত্ব তার খাতিরে। আমার নিজেরও এমন বাল্যবন্ধু থাকতে পারে, এখন হয়তো সে দূরাত্মা। কিন্তু তার অপকর্মের জন্য আমাকে কেউ দায়ী করতে পারবে না। অরুণ যে দিনুর সহকারী, তুমি এমন কোনো স্পষ্ট প্রমাণ তো পাওনি। না স্যার, তবে শীঘ্রই পাবো বলে আমি আশা করছি। বেশ, তারপর তোমার সঙ্গে অরুণকে নিয়ে আলোচনা করা যাবে। এখন তোমাকে কি জন্য ডেকেছি সেটা শোনো। প্রশান্ত কান পেতে রইল। বড় সাহেব দপ্তর থেকে একখানা কাগজ বের করে বললেন, পাটনা শহরে দিন তিনেক আগে একটা বড় রকমের ডাকাতি হয়ে গিয়েছে। সে খবর পেয়েছো? পেয়েছি স্যার। অনেকের অনুমান এই ডাকাতির সঙ্গে দিনুর সম্পর্ক আছে। ওই ডাকাতিতে 3 জন লোক আহত আর 2 জন হত হয়েছে। দিনু কিন্তু নরহত্যা করতে চায় না। আমিও ও কথা শুনেছি, কিন্তু এরকম ডাকাতির ব্যাপারে ইচ্ছের বিরুদ্ধে দৈব গতিকে খুন জখম হওয়াটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ স্যার। দিনু এখন পাটনাতেই আছে। এই চিঠিখানা পড়লেই সব বুঝবে। এখানে অবশ্য নকল, আসল চিঠি যথাস্থানে পৌঁছে গিয়েছে। চিঠিখানা এই: ধনীরাম, আগামী 15 তারিখে আমি এখান থেকে পাঞ্জাব মেলে যাত্রা করে 16 তারিখে সকালে কলকাতায় পৌঁছব। আমাদের ক্লাবে তুমি সবাইকে নিয়ে হাজির থেকো। বিশেষ জরুরি পরামর্শ আছে। ইতি দীনবন্ধু। চিঠিখানা ছিল খামের ভেতরে, কিন্তু নির্বোধরা জানে না খামে চিঠি লিখলেও পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায় না। ধনীরাম কে স্যার? এক পাঞ্জাবি হোটেলওয়ালা। নিজের অজান্তেই সে এখন পুলিশের নজরবন্দি হয়ে আছে। আজ তো 14 তারিখ। দিনু কাল পাটনা ত্যাগ করবে। হ্যাঁ। আমায় তাহলে কি করতে হবে বলুন? পরশু সকালেই দলবল নিয়ে হাওড়া স্টেশনে হাজির থাকবে। দীনবন্ধুকে বন্দি করাই তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু এবারে সুযোগ পেয়েও প্রশান্ত মন সম্ভাবনার আনন্দে নৃত্য করে উঠল না। দিনু যে কত বড় পিচ্ছল ও খ্যাচড়া মাছ, বারবার মুখে চুনকালি মেখে এটা সে টের পেয়েছে হাড়ে হাড়ে। এখন দিনুর কাছে যেতেই তার হৃৎকম্প হয়। কর্তব্য পালনের জন্যে প্রাণ দিতেও সে রাজি, কিন্তু আবার যদি তেমনই লাঞ্ছিত হাস্যস্পদ হতে হয়, সেই ভয়েই তার মন করতে লাগলো খুঁতখুত। বড় সাহেব শুধলেন, কি প্রশান্ত, তোমার সাহস হচ্ছে না নাকি? না স্যার, তা নয়। তবে আমার একটি নিবেদন আছে স্যার। বলো। এবারে দায়িত্বের খানিকটা যদি আপনি নিজে নেন, তাহলে বেঁচে যাই আর কি। তার অর্থ? মানে আমি আপনারও সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য? বলছি স্যার, দেখুন, দিনু বড়ই আটঘাট বেঁধে কাজ করে। পাটনা থেকে কলকাতার মাঝে অনেক স্টেশন। দিনুর চর কিন্তু চারিদিকে। পুলিশের গন্ধ পেয়ে দিনু যদি মাঝের কোনো স্টেশনে নেমে পড়ে সরে যায়, অসম্ভব নয়।
তার চেয়ে আর এক কাজ করলে হয় না? কি? আমি আজই পাটনায় যাই জনা কয়েক লোক নিয়ে। কালকে ট্রেনে পাটনা থেকে বেরিয়ে দিনুর সঙ্গেই পরশুদিন কলকাতা এসে পৌঁছাবো। মন্দ কথা নয়। সেই সময় আপনি যদি দয়া করে লোকজন নিয়ে হাওড়া স্টেশনে আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেকটা আশ্বস্ত হই আর কি। বড় সাহেব হেসে বললেন, কে বলে প্রশান্তের বুদ্ধি নেই? হ্যাঁ, আমাদের প্রশান্ত অতিশয় বুদ্ধিমান। আবার যদি তাকে একলা হাস্যস্পদ হতে হয় সেই ভয়ে সে উপরওয়ালাকেও দলে টানছে। হ্যাঁ, সাধু প্রশান্ত, সাধু। বেশ, আমি রাজি। প্রশান্ত পাটনা স্টেশনে পাইচারি করছে। তার আশেপাশে ঘুরছে কলকাতা পুলিশের 7-8 জন লোক। কারোর ইউনিফর্ম নেই, কাউকে পুলিশের লোক বলে চেনাও যায় না। পাঞ্জাব মেল এলো, সঙ্গে সঙ্গে প্রশান্তের চোখ আর কান সজাগ হয়ে উঠল। স্টেশনে হুড়োহুড়ি ছুটোছুটি, কেউ গাড়িতে উঠছে, কেউ গাড়ি থেকে নামছে। প্রশান্ত যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ট্রেনের একটি ফার্স্ট ক্লাস কামরা, রিজার্ভ করা। কামরার ভিতর থেকে শোনা যাচ্ছে একাধিক স্ত্রী কণ্ঠের কান্না। প্রশান্ত কামরার ভিতরে একবার উঁকি মেরে দেখলে গাড়ির একদিকে একখানা খাটিয়া, তার উপরে একটা মৃতদেহ, তার গায়ে দড়ি দিয়ে বাঁধা নতুন কাপড় জড়ানো। খাটের এপাশে ওপাশে জনাচারেক মারোয়াড়ি স্ত্রীলোক, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কেউ বা চিৎকার করে কাঁদছে। জনা ছয়েক মারোয়াড়ি পুরুষও চুপ করে গম্ভীর মুখে বসে আছে। পুলিশের মন সব বিষয়ই কৌতূহল। একজন মারোয়াড়িকে জিজ্ঞেস করে প্রশান্ত এই খবরটুকু সংগ্রহ করল যে কলকাতার বিখ্যাত ধনী অর্জুন দাস আগারওয়াল ব্যবসায়িক সূত্রে মোগল সরাইয়ে গিয়েছিল। হঠাৎ হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হওয়াতে মারা পড়েছে। দেহ কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে শুনতে প্রশান্ত বারবার স্টেশনে প্ল্যাটফর্মের উপরে রেখেছিল তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু দিনু ডাকাত বলে মনে হয় এমন কাউকে দেখা গেল না। পায়ে পায়ে প্রশান্ত এদিকে ওদিকে ঘুরে এলো। একটা সন্দেহজনক মূর্তি পর্যন্ত চোখে পড়ল না। মনে মনে ভাববে, না জানি দিনু আজ কি নতুন ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু প্রথম ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে একদল হিন্দুস্থানি হল্লা করতে করতে গাড়ির একটা কামরায় এসে উঠল এবং প্রশান্তের চোখ সেই দলে আবিষ্কার করলে কলকাতার 3 জন পুরাতন পাপীকে। সেও সেই কামরায় উঠে পড়লে, কিন্তু কামরায় জানলার মুখ বাড়িয়ে তখনও সে প্ল্যাটফর্মের উপরে নজর রাখতে ভুললে না। শেষ ঘন্টা দিলে গার্ডের বাঁশি বাজল। এমন সময় একটা লোক বেগে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরল। মুহূর্তে প্রশান্ত চোখ চমকে উঠল। মানিক চাঁদের বর্ণনা তার মনের মধ্যে জেগে উঠল বিদ্যুৎ চক্রের মতো। নিজেকে বোধ হলো বন্দী বলে। তার পা দুটো তখনও কামরার দিকে ছড়বার জন্যে অধীর হয়ে উঠেছে, কিন্তু ট্রেন তখন চলছে। সন্দেহজনক হিন্দুস্থানিদের ভালো করে দেখবার ইচ্ছেও তার হলো না। প্রশান্তের মন ছটফট করে খালি বলতে লাগলো, কখন গাড়ি থামবে, কখন গাড়ি থামবে। পর স্টেশনে প্রশান্ত এক লাফে নিচে নেমে খানিকটা এগিয়ে যেতেই একখানা ইন্টার ক্লাস কামরায় দেখতে পেল সেই লোকটাকে। বিনা বাক্য ব্যয়ে কামরায় উঠে সে একেবারে এক প্রান্তে গিয়ে নিজের জন্য একটুখানি জায়গা করে নিল। লোকটা তখন ওদিককার জানলা দিয়ে মুখ বাড়িয়েছিল, তাকে দেখতে পায়নি। প্রশান্ত টাইম টেবিলখানা নিজের মুখের সামনে তুলে ধরলে এবং তারই আড়াল থেকে লোকটাকে লক্ষ্য করতে লাগলে। আবার মানিকচাঁদের বর্ণনা স্মরণ করলে। মাঝ বয়সী, মাথায় সাদা পাকা চুল, চোখে নীল রঙের চশমা, গোঁফও আছে, আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি, গালে একটা বড় আঁচিল,
রং উজ্জ্বল শ্যাম, মাথায় বোধ হয় 6.5 ফুট উঁচু, বেজায় চওড়া বুক। বর্ণনার সঙ্গে এই লোকটার চেহারায় অধিকাংশ যে মিলে যায়, প্রশান্ত পরম উৎসাহিত হয়ে উঠল। কিন্তু হ্যাঁ, একটু আধটু অমিলও আছে। এর রং শ্যাম, উজ্জ্বল শ্যাম নয়। আর এ বোধ করি 5.5 ফুটের চেয়ে বেশি উঁচু হবে না। কিন্তু এমন একটু আধটু অমিল ধর্তব্যের মধ্যেই নয়। মানিকচাঁদ যে অবস্থায় দিনুকে দেখেছিল তখন তার মাথা ঠিক ছিল না। চোখের ভ্রম না হওয়াই আশ্চর্য, বাকি সব চমৎকার মিলে যাচ্ছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা চুল, নীল রঙের, না, এর চোখে নীল রঙের চশমা নেই। তাতে কি হয়েছে? চশমা তো আর দেহের অঙ্গ নয়, এখন খুলে রেখেছে হয়তো। এরও গোঁপ আছে, আর ফ্রেঞ্চ কাট দাঁড়ি, এমনকি গালে একটা বড় আঁচিলেরও অভাব নেই। যদিও আঁচিলটা কোন গালে সেটা মানিকচাঁদ ঠিকঠাকভাবে বলতে পারেনি। এরও বুক বেজায় চওড়া। আরে আরে কি, লোকটা পকেট থেকে একখানা চশমা বার করে পড়লে, কিন্তু তার কাঁচ নীল রঙের নয়, কালো রঙের ঠুলি চশমা। ট্রেনে অনেকেই যা ব্যবহার করে। লোকটার পাশে বসেছিল দুজন ছোকরা। একজন তাকে শুধলে, হ্যাঁ মশাই, আপনি তো পাটনা থেকে উঠলেন, ওখানে নাকি এক বিষম ডাকাতি হয়ে গিয়েছে। লোকটা সংক্ষিপ্ত স্বরে জবাব দিলে। হ্যাঁ। দ্বিতীয় ছোকরা জিজ্ঞেস করলে, তা শুনছি নাকি ডাকাতরা 1 লাখের বেশি টাকা নিয়ে সরে পড়েছে। না, 20,000। মোটে 20,000? ওরে হরি, দিনু ডাকা দেবার তাহলে বেশি টাকা পায়নি বুঝলি। আরে ছি, 20,000 টাকার জন্য দিনু শেষটা খুন জখম করলে। লোকটা এইবারে জাগ্রত হয়ে উঠল, রুক্ষ কণ্ঠে বললে, দীনবন্ধুর সঙ্গে এ ডাকাতির সম্পর্ক কি? সম্পর্কে কি জানি না, তবে সবাই তো তাই বলছে। সবাই বলছে না, বলছে খালি পুলিশ। ঠিক ধরেছেন স্যার, ঠিক ধরেছেন। আরে শুনেন যে পুলিশ ইন্সপেক্টরের ছেলে। সুরেন প্রতিবাদ করে বললে, আমি আবার এ কথা বাবার মুখ থেকে শুনিনি। লোকটা বললে, দীনবন্ধু যে এ ডাকাতি করেনি তার সবচেয়ে বড় প্রমাণ, এখানে 2জন লোক খুন হয়েছে। দীনবন্ধু মানুষ খুন করে না, বুঝেছ? সে খুনই নয়, সে ডাকাতি করে মানুষের প্রাণ বাঁচাবার জন্যে, প্রাণ বধ করবার জন্যে নয়। উৎকর্ণ হয়ে প্রশান্ত টাইম টেবিলের আড়াল থেকে প্রত্যেকটি কথা শ্রবণ করছিল। মনে মনে বলছিল, দিনুর জন্য ভারী প্রাণের টান, তার হয়ে আবার সাফাই গা হচ্ছে। আচ্ছা, সুবুর করো বৎস, আর একটু সুবুর করো। গাড়ি ছুটছে যেন জয়যাত্রার হট্টগোল তুলে। বাইরেকার রূপলি জ্যোৎস্নায় চোবানো বন, মাঠ, নদী আসছে যাচ্ছে যেন চলচ্চিত্রের মতো। কতক্ষণ আর টাইম টেবিলের আড়ালে মুখ লুকিয়ে থাকা যায়? সে বইখানা নামিয়ে রেখে উড়ানি দিয়ে মুখের খানিকটা ঢাকা দিলে, কিন্তু যার জন্যে এই সাবধানতা, সেই লোকটা তার দিকে একবারও ফিরে তাকালে না। একটু পরেই সে কোনো রকমে হেলে পড়ে বোধহয় যেন ঘুমাতে লাগলে। গাড়ি যখন আসানসোলে, লোকটা হঠাৎ উঠে বসল, জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, তারপর কামরা থেকে নেমে গেল। বলাই বাহুল্য, প্রশান্ত তাকে চোখের আড়ালে যেতে দিলে না, সেও নেমে পড়ল সঙ্গে সঙ্গে। লোকটা খানিকক্ষণ প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পায়চারি করে আবার কামরায় এসে ঢুকল। বর্ধমানেও লোকটা আবার নামল। সে যেখানে যায় প্রশান্ত তার পিছু নেয়। সে সীতাভোগ মিহিদানা কিনলে, দরকার না থাকলেও প্রশান্তও কিছু মিষ্টি ক্রয় করলে। এবারে কামরায় উঠে লোকটা খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে প্রশান্তের দিকে তাকিয়ে রইল। তার মুখের ভাব অপ্রসন্ন। প্রশান্ত বুঝলে সে ধরা পড়ে গেছে, আর লুকোচুরি বিচ্ছে। সেও সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করলে। লোকটা হঠাৎ কি ভেবে একটুখানি হাসলে, চশমাখানা খুলে রেখেছিল, আবার পড়ে নিলে, তারপর চুপ করে বসে রইল জানলার দিকে মুখ ফিরিয়ে।
প্রশান্ত মনে মনে বললে, ভায়া, কালো চশমা পরে আবার চোখ ঢাকতে চাও? হ্যাঁ, ঢাকো ঢাকো, কিন্তু আর ঢাকাঢাকি করে বিশেষ সুবিধে তোমার হবে কি? এই সময় কামরায় এসে উঠল অরুণ। প্রথমেই লোকটার সঙ্গে তার চোখাচোখি হতেই সে বলল, আরে দিনদা যে, পাটনা থেকে আজ লম্বা দৌড় মেরেছেন দেখছি। দীনদা বললে, এই যে, এসো এসো। তা বর্ধমানে কি করতে এসেছো শুনি? নিমন্ত্রণ রক্ষা করতে। প্রশান্তের দেহের মধ্যে তার আত্মা তখন নৃত্য করছে। যেখানে অরুণ সেখানেই দিনু ডাকাত, এবং যেখানে দিনু সেখানেই অরুণ। এখানে অরুণের আকস্মিক আবির্ভাবের আর কোনো মানে হয় না। এইবারে অরুণও যেন তার জালের ভিতরে ঢুকি ঢুকি করছে। তা করবেই তো, যতই চতুর চূড়মুনি হও, ফাঁকের ঘরে পা ফেলে ফেলে চিরদিন কি কাটানো যায়? লোকটার সম্বন্ধে যা কিছু সন্দেহ ছিল, অরুণের আবির্ভাবে প্রায় তার সবটাই পাতলা হয়ে গেল রোদের ছোঁয়ায় কুয়াশার মতো। প্রথমত, এই লোকটা আর অরুণ পরস্পরের সঙ্গে সুপরিচিত। দ্বিতীয়ত, এর নাম দীনদা, যা দীনবন্ধুরই সংক্ষিপ্ত রূপ ছাড়া আর কি হতে পারে? দৈব গতিকে কখনো এমন যোগাযোগ সম্ভবপর নয়। নিশ্চয়ই অরুণের সঙ্গে আগে থাকতেই একটা কিছু বন্দোবস্ত ছিল। প্রশান্ত একসঙ্গে সব প্রমাণ ভালো করে নেড়ে চেড়ে দেখতে লাগলো। 1 নম্বর, ওই লোকটার চেহারার সঙ্গে মানিক চাঁদের বর্ণনা প্রায় হুবহু মিলে যায়। দ্বিতীয়, দিনুর যেদিন যে ট্রেনে পাটনা থেকে কলকাতায় ফেরার কথা, ওই লোকটাও ঠিক সেই দিনে আর সেই ট্রেনেই কলকাতায় আসছে। 3 নম্বর, কামরায় বসে দিনুর পক্ষ সমর্থন করবার জন্যে লোকটা যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। অবশ্য প্রশান্ত যে সেই কামরাই বিদ্যমান, এটা টের পেলে সে বোধহয় কোনো উৎসাহই দেখাতো না। 4, অরুণেরও ঠিক এই ট্রেনেরই এই কামরায় আগমন। এরা দুজনেই দুজনের বন্ধু, কারণ অরুণ একে দাদা বলে সম্বোধন করলে। 6 নম্বর, অরুণ একে ডাকলে দীনদা, যা দীনবন্ধুরই অপভ্রংশ। এ একটা মস্ত প্রমাণ। প্রমাণগুলোকে একে একে সে মনের দাঁড়িপাল্লায় ওজন করছে। এমন সময় অরুণও তাকে দেখতে পেল। সে বললে, হ্যাঁ, এই কামরার ভেতরে দেখছি আমার বন্ধু সভা বসেছে। এদিকে দিনদা, ওদিকে প্রশান্তবাবু, ব্যাপার কি? প্রশান্ত অরুণের এই আত্মীয় স্থাপনের চেষ্টাটা পছন্দ করলে না। ভারী কি চালে সংক্ষিপ্ত জবাব দিলে, কলকাতায় ফিরছি। অরুণ ফিক করে হেসে বললে, আহা, সে তো ফিরবেন। আমরা হচ্ছি শহরের প্রথম, আর আমাদের কাছে কলকাতা হচ্ছে জ্বলন্ত অগ্নিপ্রাসাদ। ওখানে না ছুটলে আমাদের যে অগ্নিমন্দা হয়, ও কথা জানতে চাইছি। তবে বলি, আজ আবার কার পেছনে? মানে, নতুন কোনো হরিণের সন্ধান পেয়েছেন নাকি? হরিণ? হ্যাঁ হ্যাঁ, হরিণ। আপনারা হচ্ছেন ব্যাঘ্র জাতীয় বন্য জীব। হরিণের মাংস না হলে তো চলবেই না। কাষ্ঠ হাসি হেসে ঠাট্টার ছলে প্রশ্নটা উড়িয়ে দেবার চেষ্টা করে প্রশান্ত বললে, আপনি দেখছি উপমা সম্রাট। 2 হাতে তো খালি উপমার ঐশ্বর্যই ছড়িয়ে যাচ্ছে। বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। সেই অবস্থাতেই তার সতর্ক কান শুনতে পেল, ও ভদ্রলোকটি কে মশাই? অরুণ বললে, ডিটেকটিভ। দীনদা নিম্ন স্বরে বললে, আর উনি আমার পিছনে আঠার মতন লেপ্টে আছেন। তাই নাকি? হ্যাঁ, আমি উঠলে উনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ান, আমি বসলে উনি নিশ্চিন্ত হয়ে বসে পড়েন, আমি বাইরে বেরোলে উনিও পশ্চাৎ ধাবন করেন, আমি সীতাভোগ কিনলে উনিও নগদ দামে সীতাভোগ কেনেন। এখনো পরীক্ষা করে দেখিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি খাবি খেলে উনিও খাবি খেতে বাধ্য হবেন। হরি খিলখিল করে উচ্চ স্বরে হেসে উঠল, কিন্তু নিম্ন স্বরে বললে, পুলিশরা কি পুলিশ? সুরেন নামক যুবকটি এবার জিজ্ঞেস করল, তা ওর নাম কি? প্রশান্ত মজুমদার। হরি বললে, উনি সেই সুবিখ্যাত দিনু ডাকাতের বন্ধু, কুবিখ্যাত অশান্ত মজুমদার। চারিদিকে জাগল
কৌতুকপূর্ণ দৃষ্টি বিনিময়ের সঙ্গে চাপা গলায় টিটকিরির গিটকিরি। রুদ্ধ ক্রোধে ও আক্রোশে প্রশান্তের বুকটা টনটন করে উঠল। হরি নামক যুবকটির কর্ণযুগল আচ্ছা করে মর্দন করে দেবার জন্যে তার হাত দুটো যেন নিষ্পিস করতে লাগল। কিন্তু এখানে একটা প্রচণ্ড দৃশ্যের অবতারণা করে সব পণ্ড করবার ভরসা তার হলো না। সেই গোলে হরি বলে দুই ডানা মেলে পাখি যদি ফাঁক দেয়। দিনুর পিছনে ছুটে বারবারই ঘাটের কাছে এসে ডুবেছে তার নৌকা। বারংবারই দিনু এসেছে তার নাগালের মধ্যে, কিন্তু শেষে ছোঁ মারতে গিয়ে তাকে আর ছুঁতে পারেনি। দিনু আলেয়ার থেকে কাছে আসে, কিন্তু হাত বাড়ালেই আলেয়ার চেয়ে দূরে পালায়। আজ আর সে অনুতাপ বা আর্তভৎসনা করবার কোনো পথই খোলা রাখবে না। আজ তার একমাত্র কর্তব্য হচ্ছে ওই লোকটিকে চোখে চোখে রাখা। আজ প্রশান্তকে ধরো, মারো, গালি দাও, ঠাট্টা করো, সে কিন্তু এখানেই বৈদ্যনাথের পাথুরে ষাঁড়ের মতন নট নরণ চরণ নট কিচ্ছু হয়েই থাকবে। তারপর হাওড়া স্টেশনে গাড়ি থামলেই তার সমস্ত কর্তব্য খতম। সেখানে আছেন বড় সাহেব, সেখানে আছে পুলিশ পাহারা। সব দায়িত্ব উপরওয়ালার ঘাড়ে চাপিয়ে সে হবে একেবারে নিশ্চিন্ত। অরুণ বললেন, প্রশান্তবাবু, আপনার মুখখানা যেমন মারাত্মক বলে মনে হচ্ছে কেন? প্রশান্ত মিষ্টি হাসি হেসে বললেন, তাই নাকি? আপনার কবির চোখ, নতুন কত রকম কত কিছু দেখতে পায়। অরুণ আবার জিজ্ঞেস করলেন, সেদিনকার সেই মুচির কোনো পাত্তা পেলেন নাকি? না, এখনো তাকে দরকার হয়নি। যেদিন জুতো সেলাই করাবো সেদিন তার খোঁজ নেব। কিন্তু কামরার অনেক লোক তখন মুখ টিপে টিপে হাসতে শুরু করেছে। খবরের কাগজে বোধ হয় তারা পাঠ করেছে মুচি ও অদৃশ্য মানুষের কাহিনী। হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। প্রশান্তের মনে হলো এতক্ষণ নরক ভোগের পর এইবার সে এলো স্বর্গে। সেই লোকটাকে বা দিনদা গাড়ি থেকে নেমে কুলি ডাকলে সঙ্গে সঙ্গে পশ্চাৎবৎ অনুগত ছায়ার মতো নামল প্রশান্ত। এত কাছাকাছি দাঁড়িয়ে রইল যে হাত বাড়ালেই শিকার হবে হস্তগত। লোকটা মুখ ফিরিয়ে প্রশান্তকে দেখলে বিরক্ত স্বরে বললে, উফ মশাই, যদি আর একটু কম ঘনিষ্ঠ হন তাহলে খুশি হব। প্রশান্ত দাঁত বার করে নির্লজ্জ হাসি হাসলে, মুখে কিছু বললে না। পিছনে রোল উঠল, সঙ্গে সঙ্গে মেয়ে গলায় কান্না। অর্জুন দাস আগরওয়ালার শবদেহ নিয়ে মারোয়ারিরা চলে গেল। এমন সময় বড় সাহেব এসে হাজির, সঙ্গে এক দল পুলিশের লোক। দীনদার দৃষ্টি হলো সচকিত। সে তাড়াতাড়ি অগ্রসর হতে গেল। প্রশান্ত তার সামনে গিয়ে দাঁড়ালো। দীনদা বললে, পথ ছাড়ুন, আপনার মতো অসভ্য লোক আমি আর দেখিনি। আপনার নাম কি? দীনদা ক্রুদ্ধ স্বরে বললে, বলবো না। নাম বলুন আর নাই বলুন, আপাতত আমার সঙ্গে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। কেন? আমাকে কি গ্রেপ্তার করতে চান? পরোয়ানা কই? আপাতত আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না, খালি আমার সঙ্গে আসতে বলা হচ্ছে। আমি যদি না যাই? আপনাকে যেতেই হবে। উফ, এ কি অত্যাচার রে বাবা! এমন সময় একদল হিন্দুস্তানি সেইখানে এসে দাঁড়ালো। তারা হচ্ছে পাটনা স্টেশনের সেই দল প্রশান্ত যাদের মধ্যে লক্ষ্য করেছিল কলকাতার 3 জন পুরাতন পাপীকে। এদের ভিতর থেকে একজন পালোয়ান মতো লোক বেরিয়ে এসে শুধলে, কি হয়েছে দীনবাবু? দেখো না, পুলিশের পাল্লায় পড়েছি। প্রশান্ত বড় সাহেবের কানে কানে বললে, স্যার, নাম শুনলেন তো? দিনু বাবু। ওই লোকগুলো হচ্ছে গুন্ডা, দিনুর দলের লোক স্যার। বড় সাহেব ভিড় সরাবার হুকুম দিলেন। প্রশান্ত বললে, দিনুবাবু, এখানে দাঁড়িয়ে অপদস্থ হবেন না আমার সঙ্গে আসবেন আপনি? বেশ, চলুন। অরুণ একটু তফাতে দাঁড়িয়ে ভয়ানক হতভম্বের মতো দৃশ্যটা দেখছিল। প্রশান্ত আবার বড় সাহেবের কানে কানে বললে, স্যার, এই হচ্ছে দিনুর বন্ধু অরুণ। ওকেও কি একসঙ্গে নিয়ে যাব স্যার? বড় সাহেব চোখ ফিরিয়ে অরুণকে একবার দেখে নিয়ে বললেন, ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছো? না স্যার। বড় সাহেব বললেন,
তবে থাক, ওর কথা পরে ভাবা যাবে। অরুণ বুঝলে এবার শনির দৃষ্টি পড়েছে তারই উপরে। আস্তে আস্তে পা চালিয়ে দিলে অন্যদিকে। পরদিন বৈকালে এই পত্রখানি প্রশান্তের হস্তগত হল। শ্রীমান প্রশান্ত মজুমদার স্বামী পেশু, ভায়া, পার্টনার ডাক্তার দীনদয়াল দত্তকে তুমি দীনবন্ধু বলে চালিয়ে দিতে ও ধরে রাখতে পারলে না বলে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। মানিকচাঁদের মুখে তুমি আমার চেহারার বর্ণনা পেয়েছ, তাহলে তোমার ভ্রম সংশোধনের জন্য শুনে রাখো, দীনবন্ধুর আসল চেহারার বর্ণনা দুর্লভ। কারণ আমি একবার অভিযানের বহির্গত হই এক নতুন ছদ্মবেশে। আমি পাটনায় ছিলাম না, ছিলাম মোগলসারায়ে। তবে চিঠিখানা ডাকে দেওয়া হয়েছিল পাটনা থেকেই। এই সাবধানতা অবলম্বন করা হয়েছিল তোমাদের কৃপাদৃষ্টি থেকে অব্যাহতি লাভের জন্যই। আর আমার প্রেরিত পত্রখানা যে তোমাদের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হয়নি, যথাসময় টেলিগ্রামে সে গুপ্ত কথাও আমি জানতে পেরেছিলাম। কিন্তু তোমরা বোধহয় এখন আবিষ্কার করতেই পারোনি যে আমি তোমাদেরই সঙ্গে কলকাতায় এসে উপস্থিত হয়েছি। অর্জুন দাস আগরওয়াল বলে কলকাতায় কেউ আছে কিনা আমি জানি না, কিন্তু তারই নাম ধারণ করে খাটিয়ার ওপর মৃতদেহের মতো শুয়ে আমার জীবন্ত দেহ কলকাতা শহরে প্রবেশ করেছে। পুলিশের চীনের প্রাচীর কখন কোথায় কেমন করে ভেদ করতে হয় তোমাদের চেয়ে সে জ্ঞান আমার যথেষ্ট পরিমাণে বেশি আছে। হাওড়া স্টেশনে খাটে শুয়ে আমি যখন তোমার পাশ দিয়ে আসছিলাম, তখন তোমার শ্রীমুখের বচনামৃত পর্যন্ত আমার কর্ণগোচর হয়েছে। চেষ্টা করো, চেষ্টা করো, আরও চেষ্টা করো। চেষ্টা আর সাধনা দ্বারা ভগবানও ধরা দেন। আমি তো সামান্য মানুষ, আমি বা কেন ধরা দেব না বলো? চাঙ্গা হও, চেষ্টা করো। ইতি দীনবন্ধু। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মায়া মৃগের মৃগয়ার দ্বিতীয় পর্ব। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তা আমাদের কমেন্ট সেকশনে জানান এবং আমাদের গল্পটিকে লাইক করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।